আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের শামসুর রহমান সেলু স্যারের বইয়ের এমসিকিউ সমাধান দেখব পার্ট 1। 1 নম্বর প্রশ্নে যাই আমরা পার্ট 1 এর। নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি? আচ্ছা, সবগুলোই ভেক্টর রাশি হতে হবে। ভর হচ্ছে আমাদের স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, বিদ্যুৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি, ত্বরণ ভেক্টর রাশি, কৌণিক ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। সো স্কেলার ভেক্টর মিক্স আছে, এখানে স্কেলার ভেক্টর মিক্স আছে। চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এগুলো হচ্ছে ভেক্টর রাশি, টর্ক ভেক্টর রাশি, সকল সরণ হচ্ছে ভেক্টর রাশি। সো এখানে তিনটাই আমরা ভেক্টর রাশি দেখতে পাচ্ছি। চাপ স্কেলার রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি, তাপমাত্রা স্কেলার রাশি। সো সবগুলো ভেক্টর রাশি আছে, চৌম্বক ক্ষেত্র, টর্ক এবং কৌণিক সরণ। 2 নম্বর, নিচের কোনটি ভেক্টর রাশি? ভর হচ্ছে স্কেলার রাশি, আয়তন স্কেলার রাশি, ক্ষেত্রফল হচ্ছে আমাদের স্কেলার রাশি, টর্ক হচ্ছে ভেক্টর রাশি। টর্কের আরও কিছু নাম আছে, টর্কের অপর নাম হচ্ছে ঘূর্ণায়ন বল বা বলের ভ্রামক, এটা হচ্ছে ভেক্টর রাশি। নিচের কোনটি স্কেলার রাশি? সরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি, গ্রাডিয়েন্ট ভেক্টর রাশি, কাল ভেক্টর রাশি। ডাইভারজেন্স হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণফল। দুটি ভেক্টর ডট গুণফল হলে সেটা হয় স্কেলার রাশি। যেমন ডাইভারজেন্স যদি বলি, ডেলের সাথে যে কোনো একটি ভেক্টরে যদি আমি ডট করি তাহলে এটাকে বলা হয় ডাইভারজেন্স। আর দুটি ভেক্টর ডট করলে সেটা আমাদের যে রাশি পাওয়া যায় সেটা আমাদের স্কেলার রাশি হয়। ঠিক আছে, স্কেলার রাশি পাওয়া যায়, শুধুমাত্র মান পাওয়া যায় দুটি ভেক্টর ডট করলে, এই জন্য হচ্ছে ডাইভারজেন্স স্কেলার রাশি। পরের প্রশ্ন দেখি আমরা, 13 নম্বর প্রশ্ন দেখি। একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুটি ভেক্টরকে কি বলা হয়? একই দিকে যদি হয় তাহলে সেটা হবে সদৃশ ভেক্টর। সমজাতীয় অসমমানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তখন তাকে বলা হয় সদৃশ। সমজাতীয় অসম ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন বলা হয় বিসদৃশ ভেক্টর। 12 নম্বর বলা আছে যে হাফ আই প্লাস হাফ জে প্লাস এম কে একটি একক ভেক্টর হলে এম এর মান কত? একক ভেক্টরের সংজ্ঞা বলা হচ্ছে যে ভেক্টরের মান এক একক। তাহলে এই ভেক্টরের মানকে আমাদের এক একক ধরতে হবে, তাহলে এম এর মানটা পাওয়া যাবে, কারণ এটা একটি একক ভেক্টর। এই ভেক্টরের মানকে আমরা প্রকাশ করি এইভাবে, রুট ওভার হাফ স্কোয়ার প্লাস হচ্ছে হাফ স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ এই ভেক্টরটির মান হচ্ছে 1 একক। তাহলে এখান থেকে আমরা যদি ওর উপর স্কোয়ার করি তাহলে পাবো 1/4 প্লাস 1/4 প্লাস হচ্ছে এম স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। 1-এর বর্গ করলে 1ই পাওয়া যাবে। এরপরে আমাদের 1/4 যোগ করলে আসবে হাফ, প্লাস এম স্কোয়ার ইকুয়াল আসবে 1, বা এম স্কোয়ার ইকুয়াল আসবে 1 মাইনাস হাফ ইকুয়াল আসবে হাফ। তাহলে এম ইকুয়াল পাওয়া যাবে প্লাস মাইনাস 1/√2। তাহলে এখানে 1/√2 একটাই দেওয়া আছে, সো অ্যান্সার হবে ক নাম্বার। এরপর দেখবো আমরা 13 নাম্বার। একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে তাকে কি বলা হয়? যেহেতু নির্দিষ্ট দিকে কথা বলা আছে, নির্দিষ্ট দিকে থাকলে সেটাকে বলা হয় সরণ ভেক্টর, আর নির্দিষ্ট দিক না থাকলে সেটা হবে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের সংজ্ঞা বলা হচ্ছে কোনো বিন্দুর অবস্থান, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এটাকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। তারপরে 14 নম্বর দেখবো আমরা এখন। 14 নম্বর বলা আছে জে ক্রস কে ইকুয়াল হচ্ছে হোয়াট? তা আমাদের এই টাইপের প্রশ্নে ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তা ব্র্যাকেটের কাজটা যদি আমরা আগে করি তাহলে কি আসবে? তাহলে জে ক্রস কে, আমরা দেখব এই টাইপের প্রশ্ন এইভাবে যে পরপর আছে কিনা। আই এর পরে হচ্ছে জে, এটা পরপর। জে এর পরে আছে কে, জে থেকে কে হচ্ছে পরপর, কে থেকে আবার হচ্ছে আই, আবার হচ্ছে জে, আবার হচ্ছে কে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তা আমাদের এই দিকে গেলে আমরা পজিটিভ ধরবো, কিন্তু পরপর থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ। যেমন এই দুইটা হচ্ছে পরপর, এই দুইটা হচ্ছে পরপর, আবার এই দুইটা পরপর, এগুলো হচ্ছে আমাদের পরপর।
এখন দেখো এখানে আছে যে আছে কে আছে, তিনটা একক ভেক্টরের মধ্যে নাই কোনটা, আই নাই। এখন কথা হচ্ছে এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। আমরা দেখব পরপর জে আর কে কোথায় আছে। এখানে আছে পরপর জে আর কে, এখানে আছে জে, এখানে আছে কে। জে থেকে কে এর দিকে গেলে হবে পজিটিভ, আর কে থেকে জে এর দিকে গেলে হবে আমাদের নেগেটিভ। সো এটা জে থেকে কে এর দিকে গেলে হবে পজিটিভ, সো এটা আমরা পজিটিভে থাকলো, পজিটিভ লেখার প্রয়োজন হয় না। যে আছে আই আছে, দুইটা একক ভেক্টর দেওয়া আছে, তিনটার মধ্যে নাই কোনটা, কে নাই। এখন জে থেকে আই এর দিকে গেলে কি হবে, এটা পরপর দেখতে হবে। এখন আই থেকে জে এটা হচ্ছে আমাদের পজিটিভের দিকে গেলে পরপর, আর তাহলে এখান থেকে এই দিকে আসলে কি আসবে, নেগেটিভ আসবে, ঠিক আছে। এখান থেকে এইদিকে গেলে পজিটিভ, আর এখান থেকে এইদিকে আসলে হবে নেগেটিভ। সো এটা হবে আমাদের নেগেটিভ কে। সো অ্যান্সার হবে আমাদের নেগেটিভ কে। এরপরে দেখি আমরা 4 নম্বর। 4 নম্বর দেখবো স্কলার রাশির উদাহরণ কোনটি। কাজ হচ্ছে স্কলার রাশি, কেন নয়, কাজ হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণফল, এফ ডট হচ্ছে ডি বা হচ্ছে আর। আর হতে পারে ডি, হতে পারে ডি আর, হতে পারে এখানে এস হতে পারে, যেটাকে আমাদের সরণ বলি। একটা বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি, দুইটা ভেক্টর ডট করলে স্কেলার রাশি পাওয়া যায়, এই জন্য কাজ হচ্ছে আমাদের স্কেলার রাশি। বল ভেক্টর রাশি, টগ স্কেলার রাশি, টগ হচ্ছে ভেক্টর রাশি, কৌণিক ভরবেগ বা সকল ভরবেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এই জন্য আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1 নম্বর। তারপরে 5 নম্বর দেখবো আমরা। 5 নম্বর কি বলা আছে, 5 নম্বর বলা আছে যে কোনো ভেক্টরে পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কি বলা হয়। পাদবিন্দু যদি নির্দিষ্ট হয়, নির্দিষ্ট হয় মানে রেস্ট্রিকশন আছে, আর রেস্ট্রিকশন মানে সীমাবদ্ধ আছে, ঠিক আছে। নির্দিষ্ট কোনো কিছু থাকলে সেটা হবে সীমাবদ্ধ, আর নির্দিষ্ট না যদি না থাকে তাহলে রেস্ট্রিকশন নাই, তখন হবে আমাদের স্বাধীন। তাহলে নির্দিষ্ট যদি হয় তাহলে এটা হবে সীমাবদ্ধ ভেক্টর। পরের প্রশ্ন 6 নম্বর, যে একটি বিন্দুতে ক্রিয়াশীল পি ভেক্টর এবং পি ভেক্টরের ঋণ ভেক্টরের লব্ধির মান কত। আচ্ছা, ঋণ ভেক্টর মানে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। এখন এই যে পি ভেক্টর, পি এর ঋণ ভেক্টর হচ্ছে মাইনাস পি ভেক্টর, এই দুইটা লব্ধি হবে আর ভেক্টর ইকুয়াল দুইটা যোগফল হয় পি প্লাস হচ্ছে মাইনাস পি ভেক্টর, তাহলে আসবে 0। তাহলে এই ভেক্টরের লব্ধির মান কত আসবে, 0 আসবে। পরে দেখি আমরা যে 15 নম্বর। 15 নম্বর বলছে ভেক্টর নির্দেশক রেখাংশের আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি মিশে যায় তাহলে তাকে কি ভেক্টর বলা হয়। আচ্ছা, এই শূন্য ভেক্টরটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে আদি বিন্দু, একটি ভেক্টর চিহ্নের এটা হচ্ছে আমাদের আদি বিন্দু বা সূচন বিন্দু বা প্রারম্ভিক বিন্দু, আর এটা হচ্ছে যেখানে আমাদের তীর চিহ্ন থাকে সেটাকে বলা হয় আমাদের শীর্ষবিন্দু। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এটা হচ্ছে আমাদের আদি বিন্দু। তা এটা যদি মিশে যায় মানে একটা বিন্দু যদি দেই তাহলে এখানেই একটা ভেক্টর শুরু হয়েছে, এখানেই শেষ, অর্থাৎ মিশে গেছে আদি বিন্দু এবং হচ্ছে শীর্ষবিন্দু। এইরকম ভেক্টরকে বলা হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বা অকার্যকর ভেক্টর। এটাকে এটাকে হচ্ছে শূন্যের উপর তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই ভেক্টর নির্দিষ্ট কোনো দিক নেই। এই ভেক্টর আরো নাম আছে, শূন্য ভেক্টরের আরেক নাম হচ্ছে অকার্যকর ভেক্টর বা নাল ভেক্টর। এরপর দেখবো আমরা 16 নম্বর। 16 নম্বরটা বলা আছে যে নিচের কোনটির দিক সুনির্দিষ্ট নয়। শূন্য ভেক্টরের দিক সুনির্দিষ্ট নয়, কারণ শূন্য ভেক্টর নির্দিষ্ট কোনো দিক নেই। 17 নম্বর বলছে সমজাতীয় অসমমানের কিন্তু বিপরীতমুখী ভেক্টরকে কি বলা হয়। সমজাতীয় অসমমানের বিপরীত দিকে যদি হয় তাহলে বিসদৃশ ভেক্টর, আর একই দিকে হলে সদৃশ ভেক্টর বলা হয়। এরপর দেখবো আমরা 18 নম্বর দেখব যে সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি। সমজাতীয় ভেক্টর রাশি অবশ্যই, মান সমান, ঠিক আছে, দিক একই, এগুলো তিনটাই হচ্ছে বৈশিষ্ট্য সমান ভেক্টরের। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে 1 2 3। 7 নম্বর প্রশ্ন দেখি, নিচের কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, অর্থাৎ নাল ভেক্টর, শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, যা আমরা পূর্বে দেখছি। এরপর দেখবো 8 নম্বর, পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলা হয়। পাদবিন্দু সুনির্দিষ্ট নয় মানে কোনো রেস্ট্রিকশন নাই, তাহলে এটা হবে আমাদের স্বাধীন ভেক্টর। 9 নম্বর দেখবো আমরা কোনটি সঠিক ভেক্টর নয়।
সঠিক ভেক্টরের সংজ্ঞা হচ্ছে শূন্য ভেক্টর বাদে সকল ভেক্টরকে সঠিক ভেক্টর বলা হয়। তাহলে এটা হবে শূন্য সঠিক ভেক্টর নয় হচ্ছে নাল ভেক্টর। 10 নম্বর দেখবো আমরা। 10 নম্বর বলছে a ইকুয়াল -5 জে ক্যাব হলে এর দিক হবে কোন অক্ষ বরাবর? যেহেতু জে আছে, যে একক ভেক্টর কাজ করে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, যেহেতু মাইনাস আছে তাহলে হবে মাইনাস ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, তারপরে 19 নম্বর দেখবো আমরা। এ ভেক্টর ইকুয়াল আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরটি একক ভেক্টর। একক ভেক্টর প্রথমে বলা আছে, এটা কি একক ভেক্টর হবে? হবে না, কারণ যে ভেক্টরের মান একক তাকে বলা হয় একক ভেক্টর। এই ভেক্টরে যদি আমরা মান বের করি তাহলে আসবে √1 এর উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার √3। যেহেতু এর মান 1 একক নয় সেহেতু এটি একক ভেক্টর হবে না। তাহলে যেহেতু দুটো করি সব অপশন, তাহলে 2 3 হবে সঠিক অ্যান্সার। এটা হবে সঠিক ভেক্টর, এটা হবে অবস্থান ভেক্টর। তাহলে 2 এবং 3। পরে আমরা যাই যে 20 নাম্বার। এখন দেখবো আমরা 20 নাম্বার। 20 নাম্বার বলা আছে a ইকুয়াল 9i b ইকুয়াল 1/9i হলে ভেক্টর দ্বয় কি হবে? সদৃশ ভেক্টর হচ্ছে যার দিক হবে একই। যেহেতু এটা i মানে হচ্ছে x অক্ষ বরাবর কাজ করছে i ক্যাপ, এই i ক্যাপ মানে x অক্ষ বরাবর কাজ করছে অর্থাৎ ক্রিয়া করছে, তাহলে a এবং b দুটাই x অক্ষ বরাবর গেছে অর্থাৎ দিক একই। আর দিক একই হলে সেটা হবে আমাদের সদৃশ ভেক্টর। এটা কি বিপরীত ভেক্টর? হ্যাঁ, অবশ্যই বিপরীত ভেক্টর। 9 যেহেতু আছে 1/9, বি ভেক্টর হচ্ছে 1/9, এটাকে উল্টাই দেওয়া হয়েছে। তাহলে এটাকে বলা হয় রেসিপ্রোকাল বা বিপরীত ভেক্টর। পরস্পর লম্ব। লম্ব হওয়ার শর্ত ডট গুণফল শূন্য হতে হবে। আমরা যদি ডট করি এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান হচ্ছে 9i, ডট হচ্ছে 1/9i। i ডট i ক্যাপের মান হচ্ছে 1, তাহলে 9 ইন্টু হচ্ছে 1/9, কাটাকাটি করলে আসবে আমাদের 1। যেহেতু এটার মান শূন্য নয় তাহলে পরস্পর কখনো সেটা লম্ব হবে না, কারণ ডট গুণফল শূন্য হলে লম্ব হয়। পরের প্রশ্ন দেখি আমরা 21 নম্বর। 21 নম্বর বলা হচ্ছে আমাদের r ইকুয়াল a প্লাস a মডুলাস অফ a ভেক্টর প্লাস মডুলাস অফ b ভেক্টর ইকুয়াল 0 হলে কোনটি সঠিক হবে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল মাইনাস মডুলাস অফ বি ভেক্টর। অর্থাৎ দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী হবে সঠিক অ্যান্সার। 24 নম্বর দেখবো এখন আমরা যে পি ভেক্টর ও কিউ ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান কত? লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে দুটি ভেক্টরের বিয়োগফল যদি থাকে তাহলে লব্ধির সর্বনিম্ন মান হয় এবং তখন কোণ হয় 180 ডিগ্রি। আর লব্ধির সর্বোচ্চ মান হয় দুটি ভেক্টরের যদি যোগফল হয় এবং তখন আমাদের কোণ হয় 0 ডিগ্রি। 23 নম্বর দেখবো আমরা এখন, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। দুইটি ভেক্টরের মান সমান। আচ্ছা, দুটি ভেক্টর আমরা ধরে নিতে পারি, একটা পি ভেক্টরের আমরা মান ধরে নিতে পারি 1 আর একটা কিউ ভেক্টরের মান ধরে নিই 1। মান সমান নিচের কোন অবস্থানে, মানে কোন কোণে, যেহেতু অপশনগুলোতে কোণ দেওয়া আছে, কোন অবস্থানে মানে কোন কোণে আমাকে থেটার মান চাইছে, এবং এদের লব্ধি একটি ভেক্টরের মানে √2 গুণ হবে। লব্ধিকে r দ্বারা প্রকাশ করা হয়। যে কোনো একটি ভেক্টরের মান নিতে পারি, দুটাই হচ্ছে 1, তাহলে 1 এর হচ্ছে কত গুণ? √3 গুণ। তাহলে এখান থেকে আমাকে থেটার মান বের করতে হবে। তাহলে আর পি কিউ আর থেটার মধ্যে সূত্র হচ্ছে আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কচক হচ্ছে কচক থেটা, যেহেতু আমি থেটা দিয়ে করছি। তাহলে এখান থেকে আর এর মান হচ্ছে √3 এর উপর স্কয়ার ইকুয়াল 1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার 2 ইন্টু 1 ইন্টু হচ্ছে 1 কচক থেটা। তাহলে এটা আসবে 3, এদিকে আসবে 2 প্লাস 2 কচক থেটা। তাহলে 3 থেকে 2 বাদ দিলে আসবে 1 ইকুয়াল আসছে 2 কচ অফ আলফা কচ অফ থেটা। তাহলে কস থেটা ইকুয়াল আসবে আমাদের হাফ। কস কত ডিগ্রি মান হাফ? কস 60 ডিগ্রি মান হাফ। তাহলে থেটা ইকুয়াল আসবে আমাদের 60 ডিগ্রি। থেটা ইকুয়াল আসবে 60 ডিগ্রি। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। 24 নম্বর দেখি আমরা যে 24 নম্বরটা কি বলছে। 24 নম্বর বলছে আমাদের দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন মধ্যবর্তী কোণ কত আসবে? 0 ডিগ্রি হলে সর্বোচ্চ লব্ধি হয় এবং 180 ডিগ্রি হলে সর্বনিম্ন লব্ধি হয়। 25 নম্বর, এই টাইপের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এই টাইপের 3টি এমসিকিউ দেওয়া আছে বইগুলোতে, তার মধ্যে এটি একটি।
আমরা দেখব এই টাইপের প্রশ্নে যে পরপর কোন দুটি ভেক্টর একই দিকে গেছে এবং শুরু থেকে এবং এখানে তিনটা আমাদের ভেক্টর দেওয়া আছে এ বি সি। এখানে এ বি বাহু, বি সি বাহু এবং এ সি বাহু। পরপর দুইটা গেছে এ থেকে বি এবং বি থেকে সি, এই দুইটা পরপর গেছে। আর এটা ডিরেক্ট আদি বিন্দু থেকে সি আমাদের হচ্ছে সি এর শেষ আমাদের শীর্ষবিন্দুতে গেছে। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে ইকুয়াল এসি, অর্থাৎ লব্ধি হবে আমাদের এসি। তাহলে এখানে লিখতে পারি এ বি প্লাস হচ্ছে বিসি ইকুয়াল হচ্ছে এসি, কারণ এসিটা তার লব্ধি নির্দেশ করবে। দুটি ভেক্টর যদি পরপর একই ক্রমে যায় তাহলে তৃতীয় ভেক্টরটি আমাদের হচ্ছে বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করে, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখান থেকে এ বি এটা যদি এইদিকে নিয়ে আসি আমরা, তাহলে হবে মাইনাস এসি ভেক্টর ইকুয়াল হবে মাইনাস বিসি। এখন মাইনাস বিসিটাকে এইভাবে লেখা যায় যে সিবি ভেক্টর, ঠিক আছে, উল্টাভাবে লিখলে সেটাকে প্লাস লেখা যায়। তাহলে সঠিক অ্যান্সার হবে এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর ইকুয়াল সিবি ভেক্টর, অর্থাৎ এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর ইকুয়াল সিবি ভেক্টর। এরপরে দেখবো আমরা 26 নাম্বার, এটাও সেম প্রশ্ন এই টাইপের, যে পরপর কোন দুইটা ভেক্টর একই দিকে গেছে। এখান থেকে ধরলে আমরা দেখব যে এন ভেক্টর এবং এন ভেক্টর পরপর একই দিকে গেছে এবং এটা বিপরীত ক্রমে তার লব্ধি নির্দেশ করছে। তাহলে এই দুইটা যোগফল ইকুয়াল হবে এল, অর্থাৎ আমরা লিখতে পারবো যে এন ভেক্টর প্লাস হচ্ছে এম ভেক্টর ইকুয়াল হচ্ছে এল ভেক্টর। তাহলে লেখা যাবে এন ভেক্টর প্লাস এম ভেক্টর মাইনাস এল ভেক্টর ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে গ, এম ভেক্টর প্লাস এন ভেক্টর মাইনাস এল ভেক্টর ইকুয়াল 0। এরপরে দেখি আমরা যে এ এবং বি এর যোগ করার ক্ষেত্রে ভেক্টরের সাধারণ নিয়মের ক্ষেত্রে কোনগুলো হচ্ছে সঠিক। নতুন অবস্থানে তাদেরকে সমান্তরালে স্থানান্তর করা হয়, এটি সঠিক। বি এর আদি বিন্দু, আচ্ছা আমাদের একটা এখানে চিত্র অঙ্কন করতে হবে। বলা আছে বি এর আদি বিন্দু, এখানে একটা বি ভেক্টর নিলাম, এটা তার হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। বি এর আদি বিন্দুকে এ এর শীর্ষবিন্দু এ ভেক্টরের শীর্ষবিন্দুতে স্থাপন করে, এটা এ ভেক্টর, এ ভেক্টর শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দুতে স্থাপন করে এ এর আদি বিন্দু, এ এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুতে সরলরেখা টানা হয়, বি এর শীর্ষবিন্দুতে সরলরেখা টানা হয়। এটা সঠিক আছে, যেহেতু পরপর এদিকে গেছে এটা বিপরীত ক্রমে তার লব্ধি নির্দেশ করবে। তারপরে দেখি বি এর আদি বিন্দুকে, বি এর হচ্ছে আদি বিন্দুকে এ এর শীর্ষবিন্দুতে স্থাপন করে, এ এর শীর্ষবিন্দুতে স্থাপন করে এ এর আদি বিন্দুতে সরলরেখা টানা হয় বি এর শীর্ষ থেকে, বি এর শীর্ষ থেকে এর আদি বিন্দুতে টানা হয় না, এটা সঠিক নয়। ঠিক আছে, এইভাবে হয় না, পরপর যে দুইটা গেছে এটা বিপরীত ক্রমে তার লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ দিক হয়তো এইদিকে কিন্তু এরা বলে দিচ্ছে এইদিকে, সো এটা সঠিক নয়। তাহলে এটা সঠিক হবে 1 এবং 2। 28 নম্বর দেখি আমরা, 28 নম্বর বলা আছে যে স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে ওপারে যেতে একজন সাঁতারুকে স্রোতের সাথে কতক্ষণে যাত্রা করতে হবে। সর্বনিম্ন সময় যদি যেতে চায় তাহলে তাকে ডিরেক্ট যেতে হবে, কারণ স্রোত আছে এইদিকে, সে যদি এই দিকে যাত্রা করত তাহলে তার হচ্ছে সময় বেশি লাগতো। আর কারণ স্রোতের অপোজিটে যাত্রা করলে সময় বেশি লাগবে। আমরা যদি এই দিকে যাত্রা করি তাহলে আমরা হচ্ছে অল্প দূরত্বে পৌঁছে যাব, আমাদের হচ্ছে দূরত্ব কম লাগবে। এইদিকে গেলে আমাদের দূরত্ব কম লাগে, ঠিক আছে, এইদিকে গেলে সর্বনিম্ন দূরত্বে হয় আর এইদিকে গেলে সর্বনিম্ন সময়ে হয়। তাহলে কেউ যদি সাঁতার প্রতিযোগিতায় প্রথম হতে হয় তাকে ডিরেক্ট হচ্ছে অপোজিট দিকে যাত্রা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন সময়ে বললে আমাদের ডিরেক্ট হবে, ডিরেক্ট যেতে হবে, অর্থাৎ হচ্ছে আমাদের আলফার মান হতে হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আলফা হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণটাকে বলি আমরা আলফা। তারপরে 29 নম্বর দেখি, 29 নম্বর বলা আছে যে একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আচ্ছা একটা ভেক্টর নিলাম, সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে আমাদের 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এই ভেক্টর ধরলাম 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3, এই দিক বরাবর উপাংশের মান হচ্ছে 3,
হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? আচ্ছা, এই ভেক্টরের দুইটা উপাংশ, এদিকের উপাংশ হচ্ছে এ কস থিটা, এই দিকের উপাংশ হবে এ সাইন থিটা, কিন্তু এই দিকের উপাংশ দেওয়া আছে 3, তাহলে দুইটা সমান হবে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে এখান থেকে যদি আমরা বের করি তাহলে থিতার মান যেহেতু 30 ডিগ্রি দেওয়া আছে, এই যে কোণটা এক্স অক্ষের সাথে, এই থিতার মান 30 ডিগ্রি, তাহলে এ সাইন 30 ডিগ্রি ইকুয়াল আসবে আমাদের 3। তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে √3 হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ইকুয়াল হচ্ছে 3। তাহলে এ ইন্টু হচ্ছে হাফ, এ ইন্টু হাফ ইকুয়াল হচ্ছে 3। তাহলে এখান থেকে পাবো এ ইকুয়াল 6। এখানে যদি বসাই দিই এর মান 6, কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি মান হচ্ছে √3 হচ্ছে 2, এটা দিয়ে এটা কাটলে আসবে আমাদের 3। তাহলে আমাদের আসতেছে 3√3। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে 3√3। 30 নাম্বার আমরা দেখব যে কি বলা আছে। 30 নাম্বার বলা আছে দুটি দিক রাশির প্রত্যেকটির মান 4 একক, এরা যে কোনো বিন্দুতে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে এক্ষেত্রে যে কোনো একটি ভেক্টরের সাথে লব্ধির কোণ কত হবে? একটি ভেক্টরের সাথে লব্ধির কোণ কত আসবে? এখানে দুটি ভেক্টরের মান সমান, আর দুটি ভেক্টরের মান সমান হলে এই যে কোণটা আছে যে কোনো একটি ভেক্টরের সাথে কোণটাকে আছে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান সমান ভেক্টরের লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আমির স্যারের বই উদাহরণে এটা করে দেওয়া আছে, এটা আমরা করতেছি না, বড় হবে। তাহলে সমান সমান ভেক্টরের লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত যেহেতু করে, তাহলে লব্ধির সাথে একটি ভেক্টরের কোণ হবে এটার অর্ধেক, অর্থাৎ 60 ডিগ্রি। আচ্ছা, আমরা আজকে 30টায় দেখি, বাকি প্রশ্নগুলো হচ্ছে নেক্সট দিন দেখবো, পার্ট 2 এ। ওকে।